আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা আমার সঙ্গে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান ভাই, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি। আহ আপনি দেশের যে অবস্থা বর্তমানে আছে, এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবনের যে অস্থিরতা, এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে। তো আপনি ডক্টর ইউনূসের এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জনাব ইউনূস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ। উনাকে আমরা সবাই মিলে গত 7 মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম, এবং গত 7 মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন। এবং তারই একটা বহিঃপ্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে। উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে, এইরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে। একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা, আর সকালবেলা উঠে বলে দরজাটা খোল। ইউনূস সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি সেদিকে যাচ্ছেন কিনা। উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে। ইটস এ ডেড গভর্নমেন্ট। ইউনূস সাহেবের যে সরকারটা অন্তরীণ ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ইটস এ ডেড গভর্নমেন্ট। হ্যাঁ, এটার যারা উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রী মন্ডলী, তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন, মজা করেন, সুন্দর পোশাক পরেন। যে নারীরা আছেন, ভদ্র মহিলারা, তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন। উনাদের একটা ভিন্ন একটা এজেন্ডা আছে। যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা, উনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, এটা গত পরশুদিন বোঝা গেছে। এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন, এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয়। এটা কোনোদিন আগে ছিল না। বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময় আমি দেখছি 57 সন থেকে 58 সন থেকে 1958 সন থেকে আমি দেখছি। এই প্রায় 65-66 বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি। কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি, যে বিপদে পড়লে কার কাছে যাব, কোথায় যাব, মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব, কে আমাকে রক্ষা করতে পারবে। আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী মোরালি তারা শেষ হয়ে গেছে। আর রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই। ইউনূস সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে, আমি মনে করি উনার বোধহয় যদি মরাল কিছু থেকে থাকে, তাইলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নেই। উনার পদত্যাগ করাই উচিত। তিনি বলা উচিত, এনাফ ইজ এনাফ, আই এম টু গো, প্লিজ পার্ডন মি, আমি চলে যেতে চাই। এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত। আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে, জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক, মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে। এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন, যদি এটা হয়,
তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আস্থা ওনার উপর নাই, এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে, এই জন্য ওনাকে চলে যেতে হবে। কিন্তু উনি নিজেও তো বুঝছেন না। উনি কালকের ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে। এই কথাটা তাহলে কি? দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না, এর কারণটা কি আসলে? এই প্রশ্ন, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইউনূস সাহেবকে উদ্দেশ্য করিয়া। টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। উনার এই কথাটার উত্তর দিবে, উনি বুঝতে পারবেন, উনি বুঝতে পারবেন কোথায় চলে গেছেন বাংলাদেশে। এই জিনিসটা উনি বুঝতে পারবেন। উনি আর এখন কেউ না বাংলাদেশে, উনি একটা ষড়যন্ত্র এবং তার ছককে উনি জানতে অথবা অজান্তে উনি সাহায্য করছেন। দেশ সেই দিকেই যাচ্ছে, উনার গলা দিয়ে সব কথা বের হয়, কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না। ভালো কথাটা হলো এদেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার, তারাই হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারা এই দেশকে লিড করবে।